শীতের দিন সকাল থেকেই আকাশটা একটু মেঘলা। গতরাতে হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে। রঘু শীতে কাঁপতে কাঁপতে অফিসে গিয়ে ফটিকবাবুর টেবিলের সামনে দাঁড়ায়। কি খবর রঘুবাবু? এই শীতে যে আপনি এত তাড়াতাড়ি অফিসে চলে আসবেন আমি তো ভাবতেই পারিনি। বসুন বসুন। স্যার, আপনি আমাকে ডেকেছেন, আমি কি না এসে থাকতে পারি বলুন? এখন কি সেই মহামূল্যবান কথা, সেটা বলে ফেলুন দেখি। আরে রঘুবাবু, আপনাকে তো প্রতাপপুরে বদলি করা হয়েছে। হ্যাঁ, কি বলছেন স্যার? আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার জন্যই আমার এই বদলিটা সম্ভব হলো। হ্যাঁ হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি প্রতাপপুরে কেন বদলি হতে চাও? তোমার আসল উদ্দেশ্য কি আমাকে বলা যাবে? হ্যাঁ স্যার, কেন বলা যাবে না? আপনি তো আমাকে সাহায্য করবেন এ কাজে। অবশ্যই অবশ্যই, কেন করব না? তোমার মতো বাহাদুর অফিসার আমি খুব কমই দেখেছি। এবার বলো দেখি তোমার প্ল্যানটা। রঘু তার ফটিকবাবুকে সব কথা খুলে বলে। প্রতাপপুর গ্রামে তার শিক্ষক নীলকান্ত রায় কিভাবে মারা যায়, কিভাবে তার পুরো সংসার বিলীন হয়ে যায়। দেখুন রঘুবাবু, আমি আপনাকে পুরো সাপোর্ট করব। আর হ্যাঁ, আপনার যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এবার তাহলে আমি চলি স্যার। গোছগাছ করে রওনা দিতে তো আরো অনেক সময় লেগে যাবে। তা যাবে বটে, তার আগে বদলির কাগজটা তো নিয়ে যাও। কি গো, তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে? কি আর করবার, আমার আবার বদলি হয়েছে, তাও আবার প্রতাপপুর গ্রামে। যাক, শেষমেশ তাহলে তোমার মনের আশা পূরণ হলো। হ্যাঁ গো, কিন্তু এখনই আমি তোমাকে নিয়ে যেতে পারছি না। তুমি আপাতত সপ্তাহখানেক এখানেই থাকো। আমি প্রতাপপুরে একটা থাকবার জায়গা ঠিকঠাক ব্যবস্থা করে তারপর তোমাকে নিয়ে যাব। এই কদিন আমি কি একা একা থাকবো নাকি? আচ্ছা, একা থাকতে না চাইলে গিয়ে বাবার বাড়িতে থেকে এসো, ততদিনে আমার বাসা দেখাও হয়ে যাবে। এটা ঠিক বলেছ, আজই আমি বাবাকে বলে দেব, এসে আমাকে নিয়ে যাবে। বেশ বেশ, এবার তুমি আমার লাগেজটা গুছিয়ে দাও, আমি একটু চোখে মুখে জল দিয়ে রেডি হয়ে নিই। রঘু একটা লাগেজ হাতে করে আর একটা ব্যাগ কাঁধে করে বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে থাকে। মিনিট পাঁচেক পর একটা বাস এসে থামে। রঘু বাসটাতে উঠে জানালার পাশের সিটে চেপে বসে। বাসটা সাঁই সাঁই করে রাস্তা দিয়ে ছুটতে থাকে। প্রায় 2 ঘন্টার দীর্ঘ পথ শেষে বাসটা প্রতাপপুর গ্রামে এসে থামে। রঘু বাস থেকে নেমে দাঁড়ায়। আশেপাশে কোনো লোকজন নেই, কেমন যেন শুনশান, তার উপর আবার শীতকাল। কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না, চারপাশটা বড়ই শুনশান। মনে হচ্ছে শীতে গায়ের লোকজন বাইরে বের হয়নি। যাই যাই, দেখি দেখি, অফিসের দিকে একটু গিয়ে দেখি। শীতের বিকেল, চারপাশে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। রঘু কুয়াশার মধ্যে পা পা করে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে রঘু একটা বনের রাস্তায় চলে আসে। রঘু লাগেজটা মাটিতে রেখে একটু দাঁড়ায়। চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক, হালকা মৃদু বাতাস। রঘুর আর বুঝতে বাকি রইল না যে সন্ধ্যা নেমে আসতে যাচ্ছে। এক্ষুনি সন্ধ্যা নেমে আসবে। ধুর তেরিকা, দ্রুত অফিসে গিয়ে পৌঁছাতে হবে তো। আরে ভেতরে কাউকে পাবো বলে তো মনে হচ্ছে না।
শুনেছি রামু নামে নাকি একটা ক্লার্ক আছে, কিন্তু কোথায় আছে কে জানে। রঘু ঘুরে পেছন ফিরে তাকাতেই রামুকে দেখতে পায়। রামুকে দেখে রঘু একটু ভয় পেয়ে যায়। রঘু রামুর মুখের দিকে চেয়ে থাকে। কে আপনি? ওভাবে আমার দিকে চেয়ে আছেন কেন? আমি রামু আছি। আপনি বুঝি এ অফিসের নতুন সাহাব? হ্যাঁ, এখন থেকে আমি এই অফিসের সাহেব। তুমি তাহলে রামু নাকি? আচ্ছা আচ্ছা, তো এবার আমাকে আমার থাকবার জায়গাটা একটু দেখিয়ে দাও ভাই, মানে দাদা কাকা যেই হও আর কি। আসেন আসেন, আমার সাথে আসেন, আমি আপনাকে আপনার থাকবার ঘরখান দেখিয়ে দিচ্ছে। साहब, यहाँ पे এটাই আপনার থাকবার জায়গা আছে। শুধু কি বাইরে দাঁড়িয়ে দেখবো নাকি ভেতরেও নিয়ে যাবেন? বাবু, এখন তাহলে আমি যাই, আপনি বিশ্রাম করুন, আমি আপনার জন্য রাতের খাবারের ব্যবস্থাটা করি। ওই যে ওটাই নীলকান্ত স্যারের বাড়ি। আমাকে যে করেই হোক ওনার মৃত্যু রহস্য উদ্ঘাটন করতেই হবে। আরে আপনি এত তাড়াতাড়ি চলে এলেন খাবার নিয়ে? সাহাব, ওখানে আপনার খাবারটা রাখা থাকলো, খিদে পেলে আপনি খেয়ে নেন। और हाँ, एक बात बोल दूं आपको, बेसी रात में पैरे मत जाना। अगर कोई समस्या होगा तो हम आके डाक दें, है पास ही हमारा घर। রঘু খাওয়া দাওয়া শেষ করে বাতি জ্বালিয়ে বিছানায় শুয়ে পড়ে। শুয়ে রঘু সকাল থেকে কি কি করবে তা ভাবতে থাকে। চারপাশ থেকে ঝিঁঝি পোকার ডাক এবং দমকা হাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ পর রঘু হঠাৎ নূপুরের আওয়াজ শুনতে পায়। আরে, নূপুরের আওয়াজ শুনলাম মনে হলো। বাইরে কে আছে দেখতে হচ্ছে তো। এত রাতে কে নূপুর পায়ে হাঁটে? এ তো দেখি একটা মেয়ে। এত রাতে একলা একটা মেয়ে, বিষয়টা দেখতে হয়তো। এ কি, মেয়েটা তো ওই পুরনো বাড়ির দিকেই যাচ্ছে। না না, এত রাতে যাওয়া ঠিক হবে না। রঘু বিছানায় শুয়ে পড়ে ওই মেয়েটিকে নিয়ে ভাবতে শুরু করে। পরের দিন সকালে রামু রঘুর জন্য জল খাবার নিয়ে আসে। রঘু তখনও বিছানায় পড়ে ঘুমাচ্ছে। সাহাব, সাহাব, আপনার জন্য জল খাবার নিয়ে এসেছি সাহাব, উঠে খেয়ে নিন। আরে এ কি, আপনি এত সকাল সকাল চলে এসেছেন? কি আর করব সাহাব, এটা তো আমার দায়িত্ব। তারপর রঘু
রামুকে গত রাতের সব কথা খুলে বলে। রঘুর কথা শুনে রামু খুব ভয় পেয়ে যায়। রঘু রামুর মুখের দিকে তাকিয়ে বলে, এ কি, আপনি এত ভয় পাচ্ছেন কেন? क्यों डर रहा हो साहब, तब बोल रहा हो, अब सुनिए। রামু রঘুকে সেদিনের সব কথা খুলে বলতে থাকে। সেদিন সকাল থেকেই আকাশ কালো মেঘে ছায়া, চারিপাশে অন্ধকার। একটু পরে শুরু হয় মুসলধারে বৃষ্টি, बहुत सारा बारिश। हमें सबे मात्र छाता माथाয় बसाए फिरছিলাম। এমন সময় हमें রাধা মাকে ও পানা পুকুরের দিকে কাঁদতে কাঁদতে যেতে দেখি। একটু পিছেই দেখি নীলকান্ত বাবু দৌড়ে যাচ্ছেন। আমিও দেখবার জন্য তাদের পেছনে। রাধা মা দৌড়ে গিয়ে পানা পুকুরে ঝাঁপ দেয়। তারপর उसके बाद দুজনা এক সাথে মারা যায়। আচ্ছা রামু কাকা, আপনি কি সত্যি ওনাদের ওই পুকুরে পড়ে মরতে দেখেছেন? হ্যাঁ বাবু, হ্যাঁ। বিশ্বাস না হলে চলুন, আমার সাথে চলুন আপনি। রঘু রামুর পিছু পিছু পানা পুকুরের ধারে গিয়ে দাঁড়ায়। রঘু ভালো করে পানা পুকুরটা দেখতে থাকে। পুরো পুকুরে কচুরি পানাতে ভর্তি থাকে। এদিকে রামু তার নতুন শিকার পেয়ে খুশি হয়ে যায়। রামু পেছনে দাঁড়িয়ে পিশাচের রূপ ধারণ করে। আমি মেরেছি ওই নীলকান্ত আর তার মেয়েকে, আর সমস্ত বাবুদেরও এখান থেকে তাড়িয়েছি আমি। কি দোষ করেছিল আমার ছেলে যে ওকে জীবন দিয়ে দিতে হলো? কিভাবে জীবন দিতে হয়েছিল আপনার ছেলেকে? আমার ছেলে নীলকান্ত রায়ের মেয়েকে ভালোবেসেছিল, এটাই ওর অপরাধ। তাই তো নীলকান্ত আমার ছেলেকে মেরে ফেলে। তারপর রাধা মা এই পুকুরে ডুবে নিজের প্রাণ দিয়ে দেয়। সেই থেকে আমি প্রতিশোধের নেশায় ঘুরি। প্রতিশোধ নীলকান্তকে আমি মেরেছি। আমি কোথায়? হ্যাঁ, কোথায় আবার? তোমার অফিস কোয়ার্টারে। তুমি কিভাবে এলে? শুনলাম তুমি নাকি পানা পুকুরের ধারে পড়ে আছো। এ কথা শুনে কি আমি থাকতে পারি বলো? তাই তো তোমার কাছে চলে আসলাম। কিন্তু আমাকে এখানে আনলো কে?
আমরা এনেছি রঘুবাবু, আমরা এনেছি। রামু তো আমাকে ফোন করে বলল। রঘু রামুকে দেখে এক দৃষ্টিতে রামুর দিকে তাকিয়ে থাকে। কাল রাতে কি তাহলে রঘু যা কিছু দেখেছে? না না, রঘু তা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এভাবেই দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে।